ফের কেঁপে উঠল রাজ্যের মাটি। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হল ভূকম্পন। কম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে। ভারতের পাশাপাশি কম্পন অনুভূত হয় বাংলাদেশ, অসম এবং চীনেও। রবিবার ঘড়িতে তখন রাত 11:06। বৃষ্টি বিঘ্নিত পাহাড়ের বাসিন্দারা অনেকেই শুয়ে পড়েছিলেন। আচমকা কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে কোচবিহার, আলিপুরদুয়ারে তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম, মাকে, ফ্যামিলিকে আগে বের করে তাড়াতাড়ি বের হয়ে সকলে মিলে আমরা সকলে মিলে ফ্ল্যাটের নিচে চলে এসে এখন অপেক্ষা করছি আফটার শকের জন্য। আফটার শক হলে তারপরে উপরে উঠে ফিল করতে পারলাম যে ঝাঁকুনি কাকড়, যেহেতু শুয়েছিলাম এরা বিস্তার করে কেঁপে উঠলো। তারপরে আর বলতে পারবো না কীভাবে নিচে আসছি, আর বলার মানে তাড়াতাড়ি কোনোভাবে তালা মেরে নিচে চলে এসেছি। প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। কম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে 19 কিলোমিটার দূরে কুনাখা শহরে মাটির 10 কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, নেপাল, অসম, চীনেও। সনদ ঝা, শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। আজ সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টলি, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজোড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসোলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিষয় তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো।
সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। পালা বদলের রাজ্যে বিতর্কে জড়ালো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কিভাবে রকেট গতিতে উত্থান হয়েছে এই ফুটবল ক্লাবের? প্রশ্ন তুলে তদন্তের হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই সঙ্গে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে উঠল সরকারি মাঠ দখল করে প্র্যাকটিস করার অভিযোগ। খুলেছে মেসি ফাইলস, জবরদখল মুক্ত হয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে অল আউট অ্যাকশন। আর এরই মধ্যে বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কিভাবে রকেট গতিতে উত্থান হয়েছে ফুটবল ক্লাবের? বৈধ নাকি অবৈধ পথে? তদন্তের হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। डायमंड हार्बर एफसी जो क्लब है फुटबॉल क्लब अभिषेक बनर्जी का, वो जिस तरह से उसका फॉर्मेशन हुआ है, जो लीगल फॉर्मेशन होना चाहिए, उसमें कई जो है ग्लिच हम लोगों को नज़र में आए हैं। कई कंप्लेंट दर्ज हुआ है। AIFF को भी हम लोगों ने इसके बारे में उनके साथ भी चर्चा हो रहा है और बहुत जल्द ही हम लोग कोई सिद्धांत पर उपनीत होगी। और इस तरह का अवैध रूप से अगर कोई क्लब का परिचालना करे तो उसका क्या स्थिति होगा वो तय किया जाएगा। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি বিধাননগর পৌর নিগমের এই মাঠ এবং মাঠের সঙ্গে ড্রেসিং রুম কার্যত দখল নিয়ে নিয়েছিল বেআইনিভাবে, এমনটাই অভিযোগ করেছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। শেষ 4 বছর ধরে বিধাননগর পৌর নিগমের এই মাঠে প্র্যাকটিস করত ডায়মন্ড হারবার এফসি। সেখানে তারা যখন এই মাঠে প্র্যাকটিস করতো এবং এই ড্রেসিং রুম ব্যবহার করত, সেই সময় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির যারা ফুটবলাররা তারা এই মাঠ ব্যবহার করতে পারতেন না, এখানে প্র্যাকটিসের তারা সুযোগ পেতেন না। এবং এখানকার যে ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমও ডায়মন্ড হারবার এফসির কার্যত দখলে চলে গিয়েছিল। 1999 সালে সরকারি জমিতে তৈরি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির এই মাঠ। একাডেমি কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, গত 4 বছরে এই মাঠেরই হাত বদল হয়েছিল। বেআইনি উপায়ে দখল করে এই মাঠকেই কার্যত হোম গ্রাউন্ডে পরিণত করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ঝাঁ চকচকে নতুন ড্রেসিং রুম তৈরি করা থেকে দিনভর প্র্যাকটিস। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, সরকারি জমির ওপরে তৈরি করা এই মাঠে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসির, যার জেরে নিজেদের মাঠে প্র্যাকটিসের অধিকার হারায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির নিজস্ব ফুটবল কোচিং ক্লাব। এমনকি অভিযোগ, রাজ্য ফুটবল সংস্থা অর্থাৎ IF এর ম্যাচ থাকলে আগের থেকে চিঠি পাঠাতে হতো ডায়মন্ড হারবার এফসিকে, তবেই ম্যাচের জন্য মাঠ ব্যবহারের অনুমতি মিলত। ডায়মন্ড হারবার টিম এখানে প্র্যাকটিস করতো। ওরা শুধু, ওদের ক্লাবটা এখানে ছিল না, ওরা শুধু প্র্যাকটিস করার জন্য এই জায়গাটা রিজার্ভ করা ছিল। এই গ্রাউন্ডে ওরা প্র্যাকটিস করতেন। মূল গ্রাউন্ডটা আমাদের এটাই ছিল, এখানেই প্র্যাকটিস করতাম। ভালো লাগবেই, দেখুন নিজেদের মা নিজেদের হলে ভালো লাগবেই। না, এগুলো আমরা কোনোদিন ইউজ করতে পারিনি। तो जिस ग्राउंड में वो लोग प्रैक्टिस करते थे उसको क्लियर किया गया, अवैध रूप से उसको एनक्रोचमेंट किया गया था, उसको क्लियर किया गया और इमीडिएट आगे का जो एक्शन है वो भी बहुत जल्दी हम लोगों को दिखाई देगा। सब मंत्रालय की तरफ से भी इन्वेस्टिगेशन शुरू हो गया है। বর্তমানে ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। পরবর্তী মরশুমে ISL খেলারও কথা রয়েছে এই ক্লাবের। কিন্তু কোথা থেকে এসেছে ডায়মন্ড হারবার এফসির ফান্ডিং? বিগ বাজেটের এই টিমের আর্থিক উৎস কি? एक क्लब को प्रॉपर वे से चलाने के लिए जो फंडिंग का आउटसोर्सिंग चाहिए, उसमें भी कई असमंजस्यता दिखाई दे दिया है, तो उसका ऊपर भी कार्रवाई हो रहा है। और उसके साथ साथ उनका जो स्पॉन्सर है उनको भी बुलाया जाएगा। किस तरह से, कहाँ से फंडिंग हो रहा है, किस वजह से फंडिंग हो रहा है, उसको भी देखा जाएगा। और उसके साथ साथ जो बाकी जो कंप्लेन आया है उसको मद्देनजर रखते हुए भी इसका विचार किया जाएगा। সময় বদলেছে, সরকারি মাঠ আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে। এখন ক্রীড়া দুর্নীতির এই শিকড় কত দূর ছড়িয়ে সেটাই দেখার। সৌমিত্র রায়, ABP আনন্দ, কলকাতা। বিগত সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার আবগারি দুর্নীতির অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অন্যদিকে অলিখিতভাবে বিগত প্রশাসনের চালু করা ক্যারিং চার্জ তুলে নেওয়ার জন্য নতুন সরকারের কাছে আর্জি জানান আবগারি ব্যবসায়ীরা।
তৃণমূলের বৃহত্তর আবগারি দুর্নীতি, কোটি কোটি টাকার নয় ছয়। সরকার বদলের পর তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। 15 বছরের তৃণমূল জমানায় এবার আবগারিতেও দুর্নীতির অভিযোগ উঠল। আবগারি ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যারা এখানে লিকারের বিজনেসে আছেন তাদের আমরা খুব নির্দিষ্ট করে বলেছি, বোতলে 3 টাকা করে কালেকশনের পলিসি ছিল, সেটা কোনো তোলাবাজি এন্টারটেন করা যাবে না, কারণ এতে আলটিমেটলি রেভিনিউ লস হয় সরকারের। নিচের লেভেলে যারা ব্যবসায়ী, যারা ছোট দোকান করেন, তারা এলাকার তৃণমূলের কুচি কাঁচা নেতা, তারা গিয়ে সেখান থেকে তোলাবাজি করেন। রবিবার নিউটাউনের একটি হোটেলে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সের অনুষ্ঠানে এসে শঙ্কুদেব এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সব খরচ খরচা বাদ দিয়ে এই মুহূর্তে আমরা 3.75 থেকে 4% প্রফিটে আছি। 100 টাকা ইনভেস্ট করে কেউ 4 টাকা বা 3.5 টাকা প্রফিট বাড়িতে নিয়ে গিয়ে তার কি করে সংসার চলবে? একই সঙ্গে তৃণমূল জমানায় আবগারি ব্যবসার নীতি নিয়েও ব্যবসায়ীদের সংগঠনের থেকে প্রশ্ন তোলা হয়। লাস্ট 3-4 বছর বিয়ারের কোম্পানিগুলো বললো আমাদের যে মার্জিন অফ প্রফিট দেয় তাতে পর্দা বসাচ্ছে না। ওনারা গভর্নমেন্টের কাছে প্রেয়ার করে অলিখিত একটা নিয়ম করে দিল যে বিয়ারের জন্য পার পেটিতে আপনাকে 10 টাকা ক্যারিং চার্জ দিতে হবে। ঠিক আছে, এইটা কোনো বিলও দেয় না, এর কোনো ব্যাখ্যাও নেই, গভর্নমেন্টের কোনো আইন নেই, টাকাটা এবং যায় কোথায়, কারা নেয়? এখন দেখার নতুন সরকার আবগারি ব্যবসায়ীদের জন্য কোন নীতি নেয়। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে ইচ্ছাকৃত কেওয়াইসি না জমা দেওয়ার অভিযোগ। টাকা তুলতে না পেরে ফাঁপড়ে পড়েছেন নতুন পুজো কমিটির সদস্যরা। এই পুজো কমিটিতে 3 বছর সম্পাদক ছিলেন ফিরহাদ হাকিমের বোন গীতি হাকিম। পুজোর বাকি মেরে কেটে 4 মাস, আর তার আগে শিরোনামে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম বা অন্য কোনো কারণে নয়, পুজো কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের কেওয়াইসি জমা না দেওয়া নিয়ে তৈরি হয়েছে জট। 2020 থেকে 2022 পর্যন্ত ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক ছিলেন সদ্য পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিমের বোন গীতি হাকিম। নতুন পুজো কমিটির দাবি বারবার বলা সত্ত্বেও ব্যাংকে কেওয়াইসি জমা দিচ্ছেন না প্রাক্তন সম্পাদক। এর ফলে পুজো কমিটির ফান্ডে থাকা টাকা তারা তুলতে পারছেন না। আমি তো ডেবিট ফ্রিজ করে দিয়েছিলাম টাকাটাকে, কারণ যাতে কেউ মিসইউজ না করতে পারে। ঠাকুরের টাকা তো মিসইউজ করতে দেবো না আমি। হ্যাঁ, তো আমি নিষ্ঠার সাথে পুজো করে এসেছি। পুজো কমিটির টাকা পুজো কমিটি ব্যবহার করতে পারুক, জনগণের টাকা একদম চাঁদা। আমরা কষ্ট করে এই সব বয়স্ক মহিলাদের দেখছেন 4তলা 5তলা, সে এক একটা বাড়িতে লিফটও নেই, সিঁড়ি বেয়ে বেয়ে উঠে গিয়ে একটা একটা করে চাঁদা তুলে আনা, সেই টাকা ওখানে পড়ে রয়েছে। সেটা তো মায়ের পুজোর টাকা, অন্য কারুর তো নয়। নতুন পুজো কমিটির তরফে 25শে মে চিঠি পাঠানো হয় প্রাক্তন সম্পাদককে। কেওয়াইসি জমা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে, কিন্তু তার তরফে চিঠির উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নতুন কমিটির সদস্যরা। কমিটির সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। গীতি আমাকে বললো আমাকে চিঠি দেওয়া হলো কেন? এই তো চিঠিটা পেয়েছে তার পরের দিনে আমাকে চিঠি দেওয়া হলো কেন? হ্যাঁ, তো তুমি তো দিচ্ছ না, তাই চিঠিটা পেলাম না, আমি আর দেবো না। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। আমি দেখো, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তুমি কেন রাখছো? বলে আমি দেবো না। আমি গীতি তুমি রাগ করো না, আমি গীতি তুমি রাগ করো না, আমি দেবো না। 2023 থেকে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই নিয়ে চলছে গন্ডগোল, এমনকি আদালতেও গড়িয়েছে জল, কিন্তু পুজো বন্ধ হয়নি। এবছর কি হয় সেটাই দেখার। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। একদিকে শনিবার রাতে গ্রেফতার হলেন 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার থেকে রবিবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার জোড়া তৃণমূল কাউন্সিলর। একদিকে শনিবার রাতে গ্রেফতার হলেন 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। রবিবার গ্রেফতার করা হলো 39 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। এ নিয়ে কলকাতা পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। লড়কি যা रही थी
काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোন ভয়ে আউট ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.